রাজনীতির সমীকরণে কি সবসময় ২ আর ২ এর ৪ হয়, নাকি কখনো সেই সমীকরণ গভীর ষড়যন্ত্রের মাধ্যমে পাল্টে দেয়া হয়? ভেবে দেখুন তো, আপনি যদি জানতে পারেন যে আপনার পছন্দের প্রার্থীর জয় আগেই নির্ধারিত ছিল, কিন্তু মাঝপথে তা স্রেফ কোনো অশরীরী শক্তির ইশারায় বদলে গেল। আজকের এই প্রতিবেদন কোনো কল্পনাপ্রসূত গল্প নয়, বরং নির্বাচন কমিশনের এক গভীর এবং ভয়াবহ গোপন ডেটা শিটের ব্যবচ্ছেদ, যেখানে প্রবাসীরা এবং রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কর্মকর্তারা একচেটিয়া রায় দিলেন, সেখানে সাধারণ ভোট কেন্দ্রে গিয়ে সেই রায় কিভাবে জাদুকরীভাবে ভোজবাজির মতো মিলিয়ে গেল। এটা কি কেবলই পরাজয়, নাকি এর পেছনে কাজ করেছে কোনো অন্ধকার জগতের মাস্টারমাইন্ড? আজ আমরা দেখাবো এমন কিছু পরিসংখ্যান যা দেখলে আপনার রক্ত হিম হওয়ার অবস্থা হবে। প্রস্তুত হন এক রুদ্ধশ্বাস সত্যের মুখোমুখি হতে। শুরু করছি নিউজ বিডি লাইভের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের দিন যে উৎসব বা উত্তাপ আমরা দেখি, তার অনেক আগেই ঘটে যায় এক নীরব বিপ্লব, যাকে বলা হয় পোস্টাল ব্যালট। সাধারণ ভোটাররা যখন লাইনে দাঁড়িয়ে উত্তেজনার পারুদ মাপছেন, তার কয়েক সপ্তাহ আগেই সমাজের একটি বিশেষ অংশ তাদের রায় দিয়ে দেন। এবার নির্বাচন কমিশন প্রায় 15,20,093 জন ভোটারকে এই প্রক্রিয়ায় নিবন্ধিত করেছিল। এটি কোনো ছোট সংখ্যা নয়, এর মধ্যে 10,63,000 মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখন প্রশ্ন হলো, কারা এই ভোটার? এরা কি সমাজের সাধারণ মানুষ? না, এরা হলেন আমাদের গর্বের রেমিটেন্স যোদ্ধা, যারা বিদেশের মাটিতে হাড় ভাঙা খাটুনি খেটে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন। আর আছেন তারা, যাদের হাতে দেশের আইন শৃঙ্খলার চাবিকাঠি, পুলিশ, বিজিবি, র্যাব এবং নির্বাচনের দায়িত্বে থাকা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। এদের ভোটে কোনো মাস্তানের পেশি শক্তি কাজ করে না। এরা ভোট দেন সম্পূর্ণ ঠান্ডা মাথায়, নিজেদের মগজ খাটিয়ে। আর ঠিক এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্য। যখন এই ব্যালটগুলো গণনা করা হলো, তখন যে দৃশ্য বেরিয়ে এলো, তা যে কারো জন্য ভয়াবহ চমক হতে পারে। যেখানে কোনো ভয় নেই, যেখানে কোনো জবরদস্তি নেই, সেখানে জামায়াতে ইসলামী একাই দখল করে নিয়েছে 4,88,000 ভোট, অর্থাৎ প্রায় 46%। অন্যদিকে দেশের বৃহত্তম বিরোধী দল বিএনপি পেয়েছে মাত্র 3,22,000 ভোট। এমনকি রাজনীতিতে একেবারেই নতুন মুখ জাতীয় নাগরিক পার্টির ঝোলায় জমা পড়েছে বিপুল পরিমাণ ভোট। এই পরিসংখ্যানটি কিসের সংকেত দেয়? এটি কি নিছকই জনপ্রিয়তা, নাকি দেশের সচেতন সমাজের এক গভীর সাইলেন্ট রেভলিউশন? কেন সমাজের সবচেয়ে শক্তিশালী ও সচেতন অংশটি প্রথাগত বড় দলগুলোকে ছেড়ে বিকল্পের দিকে ঝুঁকে পড়ল? আসুন আমরা মাইক্রোস্কোপিক নজর দেই কিছু নির্দিষ্ট আসনের ওপর। সিরাজগঞ্জ 4 আসনের কথা ধরা যাক। যখন সাধারণ ভোট গণনার পর চারদিকে রব উঠল যে বিএনপি প্রার্থী এম আকবর আলী জিতে গেছেন, ঠিক তখনই টেবিলে এলো পোস্টাল ব্যালটের ট্রলি। আর সেখানেই ঘটল সেই রক্ত হিম করা মোড় পরিবর্তন। রফিকুল ইসলাম খান নামের জামায়াত প্রার্থী সেখান থেকে একাই তুলে নিলেন 1,709টি ভোট। মাত্র 594 ভোটের ব্যবধানে বিএনপির মুখের গ্রাস কেড়ে নিল জামায়াত। একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখা গেল মাদারীপুর 1 আসনে। প্রবাসীদের একচেটিয়া ভোট কিভাবে একজন পিছিয়ে থাকা প্রার্থীকে বিজয়ী করতে পারে, তা সাইদ উদ্দিন আহমেদ হানজালাকে না দেখলে বোঝা সম্ভব নয়। কিন্তু এই যে জয়গুলো, এগুলো কি কেবলই ভোট, নাকি এগুলো এক একটি ডিজিটাল প্রমাণের মতো, যা আমাদের বর্তমান নির্বাচন ব্যবস্থার দিকে আঙুল তুলছে? কারণ এই প্রবাসীরা বা সরকারি কর্মকর্তারা যখন পোস্টাল ভোটে রায় দিচ্ছেন, তখন সেখানে কোনো ভুতুড়ে ভোট বা কারচুপির সুযোগ নেই। এটিই হলো আসল ম্যান্ডেট। কিন্তু সাধারণ ভোট কেন্দ্রে যখন সাধারণ মানুষ লাইনে দাঁড়ালেন, তখন ফলাফল উল্টে গেল 180 ডিগ্রি। কেন? সরিষার ভেতর কি তবে অনেক বড় কোনো ভূত লুকিয়ে আছে, নাকি পুরো প্রশাসনিক কাঠামোই কোনো পর্দার আড়ালের ষড়যন্ত্রের ব্লুপ্রিন্ট বাস্তবায়নে ব্যস্ত ছিল? কিন্তু এই তথ্যের সবচেয়ে বিস্ফোরক অংশটি এখনও বাকি। যখন আমরা ঢাকা 17 আসনের মতো হাই প্রোফাইল আসনের হিসাব মেলাতে বসলাম, তখন যা দেখলাম তা বিশ্বাস করা প্রায় অসম্ভব। দেশের একজন শীর্ষস্থানীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রীর সন্তান যখন ডাকযোগে ভোটে জামায়াতের এক সাধারণ কর্মীর কাছে ধরাশায়ী হন, তখন বুঝতে হবে রাজনীতির জল অনেক গভীরে গড়িয়েছে। দর্শক, এই চাঞ্চল্যকর তথ্যের গভীরে যাওয়ার আগে এবং সেই মাস্টার মাইন্ডের পরিচয় জানার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। পর্দার আড়ালের সত্য এবং নিরপেক্ষ বিশ্লেষণের জন্য নিউজ বিডি লাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সাহস যোগায় ক্ষমতার চোখে চোখ রেখে সত্য বলার।
এবার আসা যাক রাজধানীর সবচেয়ে অভিজাত এলাকা ঢাকা ১৭ আসনে। এখানে তারেক রহমান পোস্টাল ভোট পেয়েছেন মাত্র ১২৫৬টি, অথচ তার বিপরীতে জামায়াতে ইসলামীর প্রার্থী পেয়েছেন ২৩২৮ ভোট, অর্থাৎ প্রায় দ্বিগুণেরও বেশি। এই যে পরিসংখ্যানগত অসঙ্গতি, এটি রাষ্ট্রবিজ্ঞানীদের কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। দেশের সবচেয়ে বড় দলের প্রধান, যার জনপ্রিয়তা আকাশচুম্বী বলে দাবি করা হয়, তিনি কেন শিক্ষিত এবং সচেতন ভোটারদের কাছে এভাবে পিছিয়ে পড়লেন? এর পেছনে কি তবে বিএনপির অভ্যন্তরীণ নেতৃত্বের সংকট দায়ী, নাকি তারেক রহমানের সুদূরপ্রসারী রাজনীতি থেকে ভোটাররা মুখ ফিরিয়ে নিচ্ছেন? আবার ঢাকা ১৫ আসনের দিকে তাকালে দেখা যায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সেখানে প্রায় ২৭৯০টি পোস্টাল ভোট পেয়েছেন, যেখানে বিএনপির প্রার্থী অনেক পেছনে। এই চিত্র পুরো ঢাকা শহর জুড়েই বিদ্যমান। ইশরাক হোসেনের মতো তরুণ নেতারা যখন রাজপথ কাঁপাচ্ছেন, তখন ব্যালট বাক্সে এই নীরব ভোটগুলো কেন অন্য ঠিকানায় চলে গেল? এটি কি বিএনপির জন্য কোনো সতর্কবার্তা, নাকি প্রবাসীরা মনে করছেন যে বর্তমান সংকটে জামায়াত বা নতুন জোটই হতে পারে বিকল্প শক্তি? শুধু জামায়াত নয়, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালেটে সবচেয়ে বড় চমক দেখিয়েছে তরুণদের নতুন দলগুলো। ঢাকা ১১ আসনে জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম ১৮৩৪টি ভোট পেয়েছেন, যেখানে বিএনপির অভিজ্ঞ নেতা কাইয়ুম পেয়েছেন এর অর্ধেকেরও কম। কুমিল্লা ৪ আসনের ফল তো আক্ষরিক অর্থেই পিলে চমকানো। হাসনাত আবদুল্লাহ একাই ৬০৫৬টি পোস্টাল ভোট পেয়েছেন। এই যে তরুণদের প্রতি মানুষের এই বিপুল আস্থা, এটি প্রমাণ করে যে বাংলাদেশের ভোটাররা এখন পোলারাইজড পলিটিক্স বা দুই দলের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চাইছে। প্রবাসীরা এবং প্রশাসনের তরুণ কর্মকর্তারা হয়তো পরিবর্তন চাইছেন। তারা হয়তো এমন এক নেতৃত্ব খুঁজছেন যারা প্রথাগত রাজনীতির বাইরে কথা বলে। এই সাইলেন্ট ভোটাররাই আগামী দিনের রাজনীতির গতিপথ নির্ধারণ করবেন। কিন্তু প্রশ্ন হলো, এই রায় কি সাধারণ ভোট কেন্দ্রে প্রতিফলিত হতে দেওয়া হয়েছে? এখন প্রশ্ন জাগতে পারে, ডাকযোগে ভোটে যারা জিতলেন তারা মূল কেন্দ্রে কেন হারলেন? রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় সিস্টেম্যাটিক রিগিং। পাকিস্তানের সাম্প্রতিক নির্বাচনের কথা মনে আছে? ইমরান খানের পিটিআই যখন পোস্টাল ভোটে বিপুল ব্যবধানে এগিয়েছিল, ঠিক তখনই হঠাৎ সিস্টেম ডাউন করে দেওয়া হলো। ফলাফল বদলে গেল এক রাতেই। বাংলাদেশেও কি ঠিক সেই একই ভয়াবহ চিত্রনাট্য মঞ্চস্থ হয়েছে? যখন ভোট গণনার টেবিলে বসে কোনো অশুভ চক্র ডেটা শিট ম্যানিপুলেশন করে, তখন মানুষের রায়কে স্রেফ কাগজের টুকরো বানিয়ে দেওয়া হয়। প্রবাসীরা কেন্দ্রে ছিলেন না, তাই তাদের ভোট রক্ষা পেয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভোট কি আসলেই বাক্সে ঢুকেছিল, নাকি স্রেফ একটা প্রহসনের চিত্রনাট্য অনুসরণ করা হয়েছে? এই পুরো প্রক্রিয়াটির পেছনে যে মাস্টারমাইন্ড কাজ করেছে, তার লক্ষ্য ছিল স্পষ্ট: মানুষকে এটা বিশ্বাস করানো যে পরিবর্তন এখনও সম্ভব নয়। কিন্তু ১৫ লাখ পোস্টাল ভোটের এই আয়না সেই মুখোশ খুলে দিয়েছে। এই নির্বাচনের ফলাফল আমাদের এক ভয়াবহ অন্ধকারের দিকে নির্দেশ করছে। যদি সচেতন নাগরিকদের রায় আর সাধারণ মানুষের রায়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে, তবে বুঝতে হবে গণতন্ত্র এখন আইসিইউতে। তারেক রহমানের পরবর্তী চাল কি হবে? তিনি কি পারবেন তার এই ক্ষয়ষ্ণু জনসমর্থন পুনরুদ্ধার করতে, নাকি জামায়াতে ইসলামী এবং নতুন নাগরিক শক্তিগুলোই হবে আগামী বাংলাদেশের মূল বিরোধী শক্তি? পর্দার আড়ালে এই ষড়যন্ত্রের জাল অনেক দূর বিস্তৃত। প্রশাসন, নির্বাচন কমিশন এবং কিছু বিশেষ গোয়েন্দা সংস্থার সমন্বয়ে যে নীল নকশা তৈরি করা হয়েছিল, তা আজ আমাদের বিশ্লেষণের সামনে নগ্ন হয়ে পড়েছে। তথ্য কোনোদিন মিথ্যা বলে না, অঙ্কের হিসাব কোনোদিন ভুল হয় না। যখন দেশের ১৫ লাখ মানুষ কোনো ভয়হীন পরিবেশে তাদের রায় দেন, তখন সেটাই হয় সেই জাতির আসল পালস। এই পোস্টাল ভোট আমাদের দেখিয়ে দিয়েছে যে দেশের ভেতরে এক বিশাল সুপ্ত আগ্নেয়গিরি জমা হয়ে আছে। সাধারণ ভোট কেন্দ্রে যা ঘটেছে তাকে আপনি কারচুপি বলবেন নাকি ইঞ্জিনিয়ারিং, তা আপনার বিবেচ্য। কিন্তু এটা নিশ্চিত যে পর্দার আড়ালে এক বিশাল খেলা হয়েছে। সরিষার ভেতরের ভূতগুলো আজ আর গোপন নেই।